যতটুকু বোঝা যায় যে শাবনূরকে আপনি একটা অ্যাডভান্স মানিও দিয়ে ফেলেছিলেন। তো শাবনূরকে নিয়ে নতুন কোনো কাজ করার কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, তো এবং আমার যেহেতু গল্প রিসেন্টলি আরেকটি যে গল্প করবো একটা গ্রামীণ পটভূমির, তো এতে করে আমি মনে করি অভিনেত্রী দরকার, অভিনেতা দরকার। তো আমি সেইভাবে ভাবছি এর মধ্যে যদি ফিজিক্যাল ফিটনেসটা আমার সাথে দেখা হয়নি এর মধ্যে, তো যদি সব কিছু মিলে যায় অবশ্যই প্রায়োরিটিতে থাকবে। যেহেতু মুভিতে নেমেছি, শাহরুখ খান তো লাকি, এখনো সুপার ডুপার প্রোডাকশন দিয়ে যাচ্ছে, এত সুপার হিট অভিনেতা। তো 2023 তো কাঁপাই দিল। হ্যাঁ হ্যাঁ, একের পর এক। তো আমাদেরও মিলে যেতে পারে, আমার চিন্তাধারা আছে হয়তো মিলে যাবে পুরোটাই। এই মানে অনন্ত জলের ক্যারেক্টারটা এবং বর্ষার বর্ষা আছে থাকা না থাকা সব নিয়ে এটা সারপ্রাইজ থেকে যাক। তারা দুইজন একসাথে ছাড়া ছবি করে না, তুমি বলেছো। সো আপনি এটা করছেন না, তোমার জায়গাটা খুব কনফিডেন্ট লেভেল হাই, তুমি তাদের কথা, এটা তাদের কথা। এবং আমিও থাকছি যে দর্শককে আনার একটা টেকনিক থাক না। সো স্বপন ভাই, একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি একেবারে শুরুর দিকে ফিল্ম নিয়ে বেশ ভেবেছিলেন, লগ্নিও করেছেন, যতটুকু বোঝা যায় যে শাবনূরকে আপনি একটা অ্যাডভান্স মানিও দিয়ে ফেলেছিলেন। তো শাবনূরকে নিয়ে নতুন কোনো কাজ করার কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, ঘোষণা দেখলাম, রঙ্গনা বোধ একটি দুটো ছবি ঘোষণা দেখেছি যে হবে। তো ভালোই লাগছে, কারণ যারা ভালো কাজ করেছে তাদেরকে দিয়ে কাজ করতে পারলে অবশ্যই ভালো। তো এবং আমার যেহেতু গল্প রিসেন্টলি আরেকটি যে গল্প করবো একটা গ্রামীণ পটভূমির, তো এতে করে আমি মনে করি অভিনেত্রী দরকার, অভিনেতা দরকার। তো আমি সেইভাবে ভাবছি এর মধ্যে যদি ফিজিক্যাল ফিটনেসটা আমার সাথে দেখা হয়নি এর মধ্যে, তো যদি সব কিছু মিলে যায় অবশ্যই প্রায়োরিটিতে থাকবে। আচ্ছা আচ্ছা, আমার এখনও মনে আছে যে শাহরুখ খান যখন আপনার ইভেন্টে আসছিলেন, তখন অন স্টেজ আপনাকে বলছিলেন যে সারা দেশকে লোক আপকো ভাই বুলাতা হ্যায়। মানে বম্বে তো এটা একটা ওই চেন পড়লেই স্টাইল করে ভাই, মানে মস্তান বলে, তারপরে ভাই লোক হ্যায়, ভাই লোক হ্যায়। আমি বলছি যে ভাই, বাট আমি অন্তরের ভাই। সো শাহরুখ আসলে আমাদের একটা সবারই একটা ফ্যান্টাসির নাম অবশ্যই, এবং এর মধ্যে দু একজন পরিচালক আবার সাহস করে বলে ফেলেছেন শাহরুখকে নিয়ে সে কাজ করার ইচ্ছা। আপনাকে নিয়ে প্রশ্ন আসলে শাহরুখ প্রসঙ্গ আসবে খুব স্বাভাবিক, বাংলাদেশে শাহরুখ খানকে আপনি দেখিয়েছেন বাংলাদেশে এনে। সো কোনো না যেহেতু ফিল্মে এখন খুব রেগুলার আপনি এন্ডোর্স করছেন, ফিল্মে কোনো ক্যামিওতে কি আমরা শাহরুখকে পাবো কিনা আপনার ছবিতে? হতে পারে, মানে আমি যখন শো করি তখন তো কিছু ভাবনার মধ্যে ছিল না দেশে শাহরুখ খান আসতে পারে, তো করে ফেলেছি। যেহেতু মুভিতে নেমেছি, শাহরুখ খান তো লাকি, এখনো সুপার ডুপার প্রোডাকশন দিয়ে যাচ্ছে, এত সুপার হিট অভিনেতা। তো 2023 তো কাঁপাই দিল। হ্যাঁ হ্যাঁ, একের পর এক। তো আমাদেরও মিলে যেতে পারে, আমার চিন্তাধারা আছে হয়তো মিলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনার এই সময়ে যদি বলি যে গত বছরে যে আলোচনাটা হয়েছে যে হিন্দি ছবি আমাদের খুব ধাক্কা দিচ্ছে, এবং এটা নিয়ে দুই ধরনের মন্তব্য রয়েছে, যে হিন্দি ছবি আসলে আমরা টিকে থাকতে পারবো না, আর একদল বলছে যে আমাদের ছবির গল্পে যদি শক্তি থাকে তাহলে উন্মুক্ত বাজারে হিন্দি ছবি নিয়ে কথা বলাটা খুবই মূর্খতা। আপনার মন্তব্যটা শুনতে চাচ্ছি, হিন্দি ছবি আনা নেওয়া, যেহেতু আপনি এখন ফিল্মে রেগুলার হয়তো অনুদানের ছবির বাইরে আপনি নিজস্ব প্রয়োজনে কাজ করবেন, কি মনে হয় হিন্দি ছবি আসা বা এর সাথে? আমার মনে হয় যে চ্যালেঞ্জে থাকাটাই ভালো। আসুক, ওরা ছবিও আসলো, আমরা এখান থেকে তৈরি করলাম, এর মধ্যে কম্পিটিশন থাকবে আমাদের হিরোদের মধ্যে, পরিচালকদের মধ্যে, তাতে আমার ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। আর যেহেতু যারা হল নিয়ে ব্যবসা করছেন, কারণ এটা যে ফিল্মগুলো আসছে এতে তো অনেকে জড়িত, একটা সেক্টর না আসলে। তো এক এন্ড থেকে এক একজন বলবেন। তা আমার মনে হয় যে আমাদের স্কোপ আছে, যে আমরা যেহেতু ওপেন তো সব জায়গাতে, এখন মোবাইলে সবই দেখা যাচ্ছে, সো মুভি আসলে তেমন ক্ষতি হবে বলে ভাবছি না। আমার মনে হয় যে ভালো হতে পারে, যে আমরা কম্পিটিশনে যেতে পারি, জয়েন্ট ভেঞ্চারে যেতে পারি, এবং আমরা যে ইন্ডাস্ট্রি হল তো প্রায় বন্ধের দিকে, এখন সবাই ঘুরে দাঁড়াচ্ছে, তাহলে হয়তো আবার ঘুরে দাঁড়াবে। স্বপন ভাই, আপনার কোন জনরার মুভি দেখতে ভালো লাগে? আপনি নিজের পছন্দের কোনটা? আমার ওই যে বললাম, আমার দেখার সাথে আমার যে লুক, তার সাথে আমার বাস্তব জীবনের খুব মিল কম। কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি তো সবই জানো। আমার ওয়াইফও, আমার সাকসেসফুল পরিবার, আমার সে লয়ার, মেয়ে ব্রিটিশ ল করেছে, ছেলে ইঞ্জিনিয়ার। তো এর পাশাপাশি আমার রুচিটাও একটু ডিফারেন্ট। আমার বউ, ছেলে মেয়ে এরাও সবাই শিক্ষিত এবং সবাই নামাজ পড়ছেন, এবং
আমরা খুব মানবিক লাইফ লিড করি প্রত্যেকে। তো সেই দিক থেকে আমার মুভির চয়েসটা একটু ডিফারেন্ট। কেমন? আমরা পুরনো ছবি দেখি, আমি তোমার ভাবি প্রায় রাতের বেলায়। কাদের ছবি দেখেন? আমাদের পুরনো বাংলাদেশের ছবি, রাজ্জাক, শাবানা, অবশ্যই অনেক পুরনো ছবি যেগুলো আছে, আলতাফ ভাই ছিলেন তখন, তারপর উজ্জ্বল ভাই, অনেক মানে আগের সোশ্যাল, যেটা আমরা আগে ভাষায় বলতাম যে সামাজিক ছবি বলতাম, অ্যাকচুয়ালি সবই তো সামাজিক ছবি, অসামাজিক কিছু না, বাট এবং কলকাতার বাংলা ছবি, পুরনো বাংলা ছবি দেখি। আচ্ছা আচ্ছা, মানে আমরা এক কথা হচ্ছে যে গল্পের প্রেমী আর কি, যেখানে মানে পারিবারিক গল্প আছে, যেখানে শিখার কিছু আছে, এরকম ছবি দেখি। আপনার দেখা সারা পৃথিবীর যদি সেরা 3টা ছবির কথা বলতে বলা হয়, কোন 3টা ছবির কথা বলবেন? সবচেয়ে সেরা বলতে চাই না, কারণ আমার কাছে ভালো লাগা থেকে ভালো লাগার মধ্যে একটি হিন্দি মুভি বলতে পারি রিসেন্টলি, যে ভগবান, যে ছবিটা অমিতাভ বচ্চন, অর্থাৎ আমি যে বললাম না আমি তো গল্পের প্রেমী, ওই ছবিতে যে ক্যারেক্টারটা চলে আসছে, মানে অমিতাভের যে স্যাক্রিফাইস বা ছেলে পেলেদের, আমি যতবারই দেখি, অনেকবার দেখি, তত কাঁদতে হয় আমার। ওই ছবিগুলো ভালো লাগে। যে এরকম বারবার দেখা আর 2টো ছবির নাম বলেন। অনেক ছবি, আমাদের গোলাপি এখন ট্রেনে, আমাদের বাংলাদেশের ছবি, বা আগের প্রচুর ছবি আছে যেগুলো, এবং কলকাতার কিছু ছবি, তাপস পালের, ছবিগুলো মানে কষ্ট লাগে বুকের মধ্যে। আমার এক কথা হচ্ছে যে যে গল্পগুলো আসলে টাচ করে এবং পারিবারিক, বাবা মা ছেলে মেয়ে বউ, যেগুলো আসলে আমাদের, এটাই তো লাইফ আমাদের। এবং আমি যেটা মনে করি, আমাদের ছোটবেলায় মুভি দেখে বলতাম যে আসলে বেশি দেখানো হয়েছে কিছু ফাইটের ছবিতে, বাট এখন লাইফ লিড করে বা জীবনে এসে দেখি যে আসলে চলচ্চিত্রে বাকি থেকে যায় আমাদের যে সমাজের গল্প, যে কষ্ট দুঃখ। তো সো আমি ওইটা খুব ফিল করি যে আমাদের আসলে সবার গল্পই একই রকম প্রায়, কিন্তু কারো রং কম বেশি, দুঃখ কষ্ট সব মিলিত পরিবার। তো সে পারিবারিক গল্পগুলোকে আমাকে নাড়া দেয় বেশি। চমৎকার। শোভন ভাই, আমরা যখন কথা বলছি 12টার অবধি, অর্থাৎ 12টা পাপ পেরুলেই নায়ক রাজ্জাকের 80তম জন্মদিন, 80-82, আচ্ছা যাই হোক, নায়ক রাজ্জাকের জন্মদিন। নায়ক রাজের সম্পর্কে আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে নায়ক রাজ সম্পর্কে এক কথায় আমি সম্মান কাউকে ছোট করে বলছি না, নায়ক রাজ টাইটেলটা পেয়েছেন একেবারে পারফেক্ট। ওই সময় আমি যেটা ফিল করি, ওই সময়ে ওনার মতো সাবলীল অভিনয় তো আছেই, নায়ক রাজ হয়েছেন, এটা আমার বলার অবকাশ রাখে না, বাট স্মার্টলি চলাফেরা, চুলের কাটিং বলো, মানে ড্রেস আপ বলো, ওনার যে ডান্স যদি ধরি, এরপরের প্রজন্মে অনেকে, এখন আমি বলবো অনেকে কিন্তু নাচতে পারে না এখনও, বাট যারা টপ লেভেলে আছে, বাট ওই সময় ওনার যে নাচের যেই মুদ্রা দেওয়া উচিত, আমি নিজে একদম সব দেখেছি যে পারফেকশন যাকে বলে নায়ক রাজের মধ্যে। সো ওরকম সেকেন্ড থার্ড আমি তেমন হয়তো পাবো কিনা সন্দেহ। আচ্ছা আচ্ছা, আপনার সাথে কি ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিল বা কথা হয়েছে রাজ্জাকের কথা? কারণ আমরা তো একটা সময় এফডিসিতে ঢুকতে গেলে খুব মজা পেতাম, মুসলা দারোয়ান থাকতো, তাকে একটু পয়সা দিয়ে ঢুকতে হতো, কারণ তখন তো আমি এই স্বপন না। তো ওই চার্মটা ছিল। মধুমিতা হলের ছবি দেখা, যেহেতু আমি পুরনো ঢাকার লোক, তো ওই মধুমিতা হলের যেটা স্মেল আসতো, হলের যে মিউজিক বাজতো, একটা পর্দা উন্মোচন, ওই মানে হৃদয় দাগ কাটা, এবং ওই এফডিসিতে যাওয়া, রাজ্জাক ভাইকে দেখা এবং কথা বলা তখন অন্যরকম ছিল। তো সেইভাবে কথা হয়েছে। পরের যখন আমরা এই ইভেন্ট করি, তখন কথা হয়েছে কিছু ইভেন্ট নিয়ে, কারণ অনেক সময় তো ওনাকে পেয়েছি। তো খুবই ভালো মানুষ, এবং ওনার ছেলের সাথে আমার কথা হয়েছে এই মুভি নিয়ে, বাপ্পা রাজের সাথে। দেখলাম যে সাংঘাতিক ভদ্র, আর বাপ্পা রাজের সাথে কথা বলে আমি যা পেলাম, এবং সম্মান দিয়ে কথা বলে মানুষকে। তো আসলে নায়ক রাজ এবং তার পরিবার একটু আলাদা। একদমই। আবারও অপারেশন জ্যাকপটে আসতে চাই। আমরা বারবার বলি, এবং এর আগেও আমি আলোচনা করেছি, যে ইমন নীরব দীর্ঘদিন ধরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে এন্ডোর্স করছেন, এবং প্রচুর পরিশ্রমী, প্রচুর কমিউনিকেটিভ, ভীষণ ভদ্র বিনয়ী। তারপরও ক্যারিয়ারে মানে থাকে না শাইনিং ব্যাপারটা, এটা হয়নি তাদের। এটা কোন জায়গায় ল্যাকিংস বলে আপনি মনে করেন, যেটা পূরণ হয়ে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে? ইমন নীরব সম্পর্কে আপনার একটু মন্তব্য শুনতে চাচ্ছি, আপনার কাস্টিং। আমি যেটা বলবো যে একদম অন্য বিষয়গুলো, যেটা যে কেন শাইনিং আসেনি বা একদম সুপার ডুপার হয়নি, এটা আমি বলবো যে কোথাও কোনো লিকেজ অবশ্যই ছিল। আমি তোমার সাথে একমত যে হতে পারে গল্প। আজকে অনেক হিরোই কিন্তু আছে যারা আমি দেখি চেহারা সুন্দর, শিক্ষিত আছে, সবই আছে, হয়তো প্ল্যাটফর্ম পায়নি, অথবা গল্প একটা পেয়েছিল, গল্পটা ফুটিয়ে তুলতে পারেনি, কোনোটা গ্যাপের কারণে। তো আমি ওই জায়গা থেকে
আমি যাদেরকে কাস্ট করতে পেরেছি বা ওনারাও আমাকে সময় দিচ্ছেন, আমি মনে করি এখানে প্রায় সবাই, আমি ওদেরকে বলেছিলাম যে আমি কিন্তু ট্যালেন্ট হান্ট করছি। আমার যে পরবর্তী মুভি এখানে কিন্তু এখান থেকে 2 জন, কারণ সব ছবিতে তো 13 জন 12 জন নিয়ে যাওয়া যাবে না, এখানে হয়তো 2 জন বা 1 জন কাজ করবে, 3 জন কাজ করবে, বা কেউ এন্টি রোলে করলো। তো আগে বলেছিলাম যে এটা কিন্তু ট্যালেন্ট হান্টের মতো, তো সেইটা আমি ফান করে বলছি, বাট সবাই দেখলাম খুব মানে কাজ করছে এবং চ্যালেঞ্জিং। আমি যখন অফ দ্য রেকর্ড কথা বলি আমার 2 পরিচালকের সাথে বা ক্যামেরাম্যানদের সাথে, যে আমাদের চয়েসটা, ইভেন আমাদের 2-3 জন অন্য পরিচালক যারা আমার নেক্সট মুভিতে কাজ করার জন্য আলোচনা চলছে, ওরাও সেটে এসছে। তা আমি কিন্তু আলোচনা করি, বাট দেখলাম যে টাফ, মানে খুব ইয়েতে আছি এখনো পর্যন্ত, ভালো করছে সবাই। এখান থেকে আমার মনে হয় যে অনেকেই যেহেতু ট্যালেন্ট হান্ট বলে ফেলছেন, তার তো জান প্রাণ দিয়ে দেখানোর চেষ্টা করছে, অবশ্যই ডেডিকেটেডলি কাজ করারই লাকি আর কি, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। অনন্ত জলিল প্রসঙ্গে একটু শুনতে চাই। অনন্ত জলিলকে কাস্ট করার মূল কারণটা কি? অনন্ত জলিল খুব ভাইরাল, যে কোনো ইস্যুতে খুব কথা বলেন, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট না, এটাও অনেকে বলেন। তারকার জায়গা থেকে খুব আলোচিত একজন মানুষ, কোন জায়গাটা আপনার কাছে খুব আকর্ষণ করলো যে জন্য আপনি নিলেন? তুমি তো সবগুলো ভালো বলেছো, খালি অ্যাপ্রোপ্রিয়েট ছাড়া কেউ কেউ বলে যে অ্যাপ্রোপ্রিয়েট না, অভিনয়টা আমি আবার ওইটা অ্যাপ্রোপ্রিয়েট বলছি এই সেন্সে যে মোস্ট ওয়েলকাম। অনেক ছবি আবার সুপারহিট হয়েছে মেবি, আমি হয়তো অনেক ছবি দেখার ইয়ে হয়নি কারণ ওই সময় বা সব মিলিয়ে, বাট যেগুলো হয়তো রিপোর্টে পাই, তো কিছু ছবি হয়তো ভালো হয়েছে। এবং আমার আলোচনার মধ্যে কিছু দেখলাম দেশের বাইরেও ছবি রিলিজ হচ্ছে, হিউজ দর্শক মালয়েশিয়ার মতো জায়গাতে, তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে সফলতা আছে। এবং একটা ক্ষেত্রে আমি যেটা মনে করি, যেমন যদি আমি পজিটিভ কিছু বলতে চাই, গ্রামীণ ফোন আমি নাম ধরে বলছি, তারা কিন্তু দেশে কর্পোরেটে তো এত বড় নিঃসন্দেহে লিজেন্ডারি ব্র্যান্ড, ওই ব্র্যান্ড তো অনন্ত জলিলকে দিয়ে বিজ্ঞাপন করেছে, সবচেয়ে আলোচিত নগদ বিজ্ঞাপন করছে এবং নগদের বিভিন্ন ইভেন্টে আনছে। সো আমি বাস্তববাদী, আমি বাস্তব কমার্শিয়াল সেন্সে তাকে নিয়েছেন, তাকে দেখছি যে অভিনয় একটু আমি মিলাই নিব, তো সফল না হলে তো এরা ডাকতো না এদের মতো ব্র্যান্ড, যেমন আমি ডেকেছি, আমার এত চেনা পরিচয়, এই আমি তো এই এন্টারটেইনমেন্টের মানুষ, তো সো ওই চ্যালেঞ্জিং কাজটা হয়তো সে করতে পারবে। এবং ইতিমধ্যে যেটা আলোচনা সমালোচনার মধ্যেও ভাইরাল যেটা হয়, অনেক কিছু ইস্যু থাকতে পারে, বাট আমার মনে হচ্ছে সে সিরিয়াস। এবং আমার সাথে যেরকম কথা হয়েছে, ও টাইমলি উঠে টাইমলি আসে এবং সেটে আসে, সব দেখছি। তো আমার মনে হয় যে আগের যে রেকর্ডটা, সেই রেকর্ডে আমি সফলই বলবো। আচ্ছা আচ্ছা, কথায় আছে না, তারা বিভিন্ন আলোচনায় আমার সাথেও অনেক সময় বলেছেন যে অনন্তর পাশে অন্য কোনো নারী চরিত্র জীবনে দেখা যাবে না, বর্ষাও তাকে অ্যালাউ করবে না, বর্ষার পাশে পুরুষ কাউকে অ্যালাউ করবে না। তো এটাতে কোনো না কোনোভাবে বর্ষা ঢুকবে কিনা? এখন পর্যন্ত অনন্তকে আমরা একা পাচ্ছি, সো এখন অবধি মানে খুবই আমার কাছে খুব সারপ্রাইজিং লাগছে যে আবার নতুন নায়িকা দেখেন, নিপুণের সাথে আবার কোনো ডুয়েট আপনি স্বামী স্ত্রী বানিয়ে দিলেন। একটা বিষয় হচ্ছে সবাই তো চায় সারপ্রাইজিং বিষয়টা থাকে। জি, তার নিপুণ আমার এই ছবিতে পুরোটা এই মানে অনন্ত জলিলের ক্যারেক্টারটা এবং বর্ষার বর্ষা আছে থাকা না থাকা সব নিয়ে এটা সারপ্রাইজ থেকে যাক। আপনি কি বর্ষাকে ছাড়া এই ছবিটা করছেন? না, তুমি তো বলে দিয়েছো যে শুধু হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন, যে কারণ তারা দুইজন একসাথে ছাড়া ছবি করে না, তুমি বলেছো। সো আপনি এটা করছেন না, তোমার জায়গাটা খুব কনফিডেন্ট লেভেল হাই, তুমি তাদের কথা, এটা তাদের কথা। এবং আমিও থাকছি যে দর্শককে আনার একটা টেকনিক থাক না, কারণ সবাই তো কিছু অ্যাপ্লাই করে। রাইট রাইট রাইট। সো আমরা ছবিটার জন্য অপেক্ষা করি, অবশ্যই আমরা অপারেশন জ্যাকপট এবং অন্যান্য বিষয় নিয়ে আরও কিছুক্ষণ থাকবো। সর্বশেষ বিরতিতে যাচ্ছি, চলছে রাতারডা, ব্রট ইউ বাই ভিশন স্মার্ট টিভি দেখছেন। এবং জানিয়ে রাখি, ডলবি ভিশন এবং ডলবি আটমা সম্মিলিত ভিশন টিভির নিখুঁত ছবি আর স্পষ্ট শব্দের সাথে দেখুন নতুন দুনিয়া। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।